সকলকেই সংগ্রামী অভিনন্দন জানিয়ে কেরিয়ার অ্যাডভাইসার ইউটিউব চ্যানেলে আবারও সকলকে স্বাগত। আজকে একটা বিষয় ক্লিয়ার করার জন্য আপনাদের সম্মুখে আসা। আপনারা বেশ কয়েকদিন থেকেই উদ্বিগ্ন যে বিভিন্ন নিয়োগ বিরোধী চক্রান্তকারীরা তারা সুপ্রিম কোর্টে বিভিন্ন রকমভাবে মামলা ফাইল করে চাইছে যে এই নিয়োগটাকে একটা জটিলতার পর্যায়ে নিয়ে যাওয়ার। হয়তো তারা যে দাবিটা রাখতে চাইছে ভ্যাকেন্সি বা অন্যান্য বিষয়, সেটা তো বিচারাধীন বিষয়, কিন্তু প্রাইমারিলি যেটা হবে বা যেটা তারা চাইছে হয়তো রিক্রুটমেন্ট প্রক্রিয়াটাকে সাময়িকের মতো স্টে করে দেওয়া। তারপর এই মামলার হিয়ারিংয়ের পরিপ্রেক্ষিতে নিয়োগ প্রক্রিয়ার সমস্ত কিছু নির্ভর করবে। এই বিষয়ের উপর আপনাদেরকে একটা শর্ট, যদিও আপনারা ইতিপূর্বে এই ভিডিওটা অনেকেই হয়তো দেখেছেন, তা সত্ত্বেও আপনাদেরকে রিকোয়েস্ট করব একবার কয়েক সেকেন্ড একটু এই ভিডিওটা দেখে নেবেন। নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত। আমি অর্ণব হাজার রয়েছি কলকাতা থেকে। যে খবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, পুজোর আগে প্রায় 14,052 শূন্য পদে উচ্চ প্রাথমিকে দীর্ঘদিন পর নিয়োগের একটা সম্ভাবনা দেখা দিয়েছিল, কিন্তু সেই সম্ভাবনা আবার ফের মামলার গেরোয় পড়ে গেল। কেন বলছে কথা? কিছুদিন আগে 28 আগস্ট বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চ উচ্চ প্রাথমিকের ঝুলে থাকা একটা নিয়োগ প্রক্রিয়া 14,052 পদে অবিলম্বে এবং যে ক্যালকুলেশন তাতে দেখা গেছিল পুজোর আগে 8 সপ্তাহের মধ্যেই সেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছিল এবং সেই নিয়োগ নতুন করে একটা মেধা তালিকা এবং সেই মেধা তালিকার ভিত্তিতে কাউন্সিলিং করে এই চাকরি দেওয়ার কথা বলা হয়েছিল এবং সেই নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যে রাজ্য বা আমরা বোর্ডের তরফে যে সবুজ সংকেত পেয়েছিলাম তাতে পুজোর আগেই কিন্তু নিয়োগ হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছিল। কিন্তু বঞ্চিত একাধিক প্রার্থী যারা মামলাকারী ছিলেন কলকাতা হাইকোর্টে, রাজীব ব্রহ্ম সহ একাধিক জন, তারা সুপ্রিম কোর্টে এবার পৌঁছালেন এবং জলকে নিয়ে গেলেন সেখানে। কারণ তারা বলছেন একাধিক জায়গায় নিয়োগে যেখানে অনিয়ম ধরা পড়ছে, সরাসরি 2020 সালে বিচারপতি মৌসুমী ভট্টাচার্য যে নিয়োগ প্রক্রিয়াকে সম্পূর্ণভাবে মেধা তালিকা থেকে সম্পূর্ণ বাতিল করে নতুন করে মেধা তালিকা প্রস্তুত করার নির্দেশ দিচ্ছে, সেই অনিয়মগুলোই তো দূর হলো না, তাহলে কিসের ভিত্তিতে এই স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া হবে? এবং তিনটে তাদের দাবি রয়েছে। এই তিনটে দাবি হচ্ছে সংরক্ষণ নীতি না মানা, 2 নিয়োগের অনিয়ম সেটাকে স্বচ্ছতায় ফিরিয়ে না নিয়ে আসা এবং চাকরি যে ইন্টারভিউ হবে তার 15 দিন আগে পর্যন্ত সর্বশেষ শূন্য পদ সেটাকে আপডেট করা। এইরকম একাধিক বিষয় রয়েছে। সেই বিষয়গুলিকে মান্যতা দেওয়া হয়নি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়। তাই সুপ্রিম কোর্টে তারা স্পেশাল লিভ পিটিশন দায়ের করেছেন। গতকালই জেনারেল ডায়েরির নাম্বার ইতিমধ্যে পৌঁছে গেছে এবং আগামী ভিডিওটা দেখা হয়ে গেছে সবাই। আমি আগেই বলেছিলাম যে এই ভিডিওটা অলরেডি আপনাদের কাছে প্রায় অনেকের কাছে, বলবো না, চাকরি প্রার্থীদের কাছে প্রায় এই ইনফরমেশনটা, এই তথ্যটা সবার কাছে পৌঁছে গেছে যে সুপ্রিম কোর্টে আবার মামলা ফাইল হয়েছে এবং যার কারণে আবার নতুন করে জটিলতা। এই প্রসঙ্গটা নিয়ে একটা মিডিয়া আপনাদেরকে দেখালাম, যে একটা মিডিয়া খবর করেছে এবং একাধিক প্রিন্ট মিডিয়াতেও সেই খবর বেরিয়েছে, আপনারা চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। কিন্তু আদৌ ফ্যাক্ট বা প্রকৃত সত্যটা কি সুপ্রিম কোর্ট রিলেটেড, সেই বিষয়টা সম্বন্ধে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে একটা সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। তাহলে আপনারা দেখবেন যে এই সুপ্রিম কোর্ট বা আইন আদালত এইসব বিষয়গুলো সম্বন্ধে একটা বেসিক কনসেপ্ট যদি আপনাদের ক্লিয়ার থাকে, একটা ন্যূনতম যে ধারণা সেই সংক্রান্ত যদি পরিষ্কার একটা ন্যূনতম ধারণা থাকে, তাহলে আপনাদের এই প্যানিক অ্যাটাকগুলো করবে না বা প্যানিকটা আপনারা হবেন না। তো সেই মর্মেই আজকে এই সুপ্রিম কোর্ট রিলেটেড ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে। আপনারা দেখলেন বা শুনলেন যে সুপ্রিম কোর্টে ইতিপূর্বে একটা ডায়েরি সাবমিট হয়েছে বা এসএলপি হয়েছে। এখানে আপনাদেরকে পরিষ্কার বলে রাখি, ওটা এসএলপি অ্যাকচুয়াল নয়। যখন কোনো মামলা ব্রিফ আপনি রেডি করলেন বা আপনার অভিযোগ আপত্তি সহ আপনি একটা কেস স্টাডি করে আপনি একটা ব্রিফ রেডি করলেন বা একজন অ্যাডভোকেট একটা ব্রিফ রেডি করলেন,
সর্বপ্রথম যে কাজটা হয় সেটা হলো এই ব্রিফটাকে ডায়েরি সেকশনে সাবমিট করতে হয়। সেই ডায়েরি সেকশন যখন এটাকে রিসিভ করে তখন তার একটা ডায়েরি নাম্বার পড়ে, এটাকে বলে ডায়েরি নাম্বার। আপনারা দেখেছেন যে এর একটা নির্দিষ্ট ডায়েরি নাম্বার পড়েছে এবং পাশে আপনারা এটাও দেখেছেন যে পরেরটা পেন্ডিং, একটা বিষয় দেখা যাচ্ছে যে পেন্ডিং। আদৌ এই বিষয়টা কি? বিষয়টা হলো খুব ইন্টারেস্টিং, কিন্তু যে যখন আপনি ডায়েরি নাম্বারটা পেয়ে গেলেন মানে এসএলপি হয়ে গেল, মামলা হয়ে গেল, তা নয়। ডায়েরি নাম্বারটা পেলেন মানে সুপ্রিম কোর্টের নোটস বুকস বলি বা রেজিস্টার্ড বুক বলি, তাতে আপনি শুধুমাত্র আপনার কেসটাকে তুললেন। তারপর এরপরে একটা সেকশনের হাতে পড়বে যেটাকে বলা হয় ডিফেক্ট সেন্টার, অর্থাৎ এই মামলার রিলেটেড কোনো ডিফেক্ট আছে কিনা, বা এই ডকুমেন্টস থেকে শুরু করে এই মামলার যেটা আপনি রেজিস্টার করা হয়েছে বা যে ডায়েরি নাম্বারটা আপনি পেয়েছেন সেটা কতটা ভ্যালিড, এইটা আরো একটা সেকশনে যে সেখান থেকে কিন্তু ক্ল্যারিফিকেশন নিতে হয়। এই ক্ল্যারিফিকেশনটা যখন নেওয়া হয়, মানে যদি অ্যাকসেপ্ট হয়ে যায়, এখানে দুটো বিষয় থাকে যে আইদার অ্যাকসেপ্ট হবে আর রিজেক্ট হবে। যখন অ্যাকসেপ্ট হয়ে যায় তারপর মূলত এই মামলাটা সবে মেন, যদি আমরা বলি সুপ্রিম কোর্টে এই মামলাটা এবার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়। তারপর আসে যে এই মামলাটা কোন বেঞ্চে যাবে। এই মামলাটা একটা নির্দিষ্ট বেঞ্চ পায়। ধরুন কোন মানে সুপ্রিম কোর্টের তো বিভিন্ন ম্যাটার বিভিন্ন কোর্ট দেখে, যেমন আপনারা জানেন যে হাইকোর্টের ডিটারমিনেশন গুলো চেঞ্জ হয়। তো অনুরূপভাবে সুপ্রিম কোর্টে যখন এডুকেশন ম্যাটার যিনি দেখবেন বা যে ডিভিশন মানে সুপ্রিম কোর্টের যে বেঞ্চ স্পেশাল বেঞ্চ দেখবেন, তারা মূলত এই মামলাটা তাদের বেঞ্চে প্রথম দেওয়া হবে। যখন এই মামলাটা তাদের বেঞ্চে দেওয়া হবে তারপর এইখানে মামলাটাকে মেনশন করাতে হয়, যেটা আপনারা জানেন যে হাইকোর্টেও আপনারা দেখেছেন যে কিভাবে মামলাটাকে মেনশন করা হয়। এখানে আপনাদেরকে একটা বেসিক পার্থক্য বলি যে হাইকোর্টে কোনো মামলা রেজিস্টার হলে সঙ্গে সঙ্গে সেই মামলার বেঞ্চ এবং ডেট পাওয়া যায়, কিন্তু সুপ্রিম কোর্টের প্রসঙ্গ হলো সেই মামলাটাকে প্রাইমারিলি যেটা হয় সেটা আপনাকে মেনশন করাতে হবে। মেনশন করানোর সময় কয়েক মিনিটের এটা হিয়ারিং হবে, 3 মিনিট 4 মিনিট 5 মিনিট বিচারপতিরা চাইবেন, এবং বিচারপতিদেরকে এই শর্ট টাইম মেনশনের মধ্যে বোঝাতে হবে যে এই মামলাটা কতটা যুক্তিসঙ্গত। যদি এই মামলাটা যুক্তিসঙ্গত বিচারপতিরা মনে করেন তাহলে মামলাটা হিয়ারিং নেবেন, এবং সেই বিচারপতি মহাশয়রা যদি মনে করেন যে এই মামলাটা অ্যাজ সুন অ্যাজ পসিবল হিয়ারিং করা উচিত, তাহলে তিনারা মূলত এই মামলার হিয়ারিং নেবেন। আর যদি উনারা মনে করেন যে এই মামলা অতটা গুরুত্বপূর্ণ নয়, তাহলে সেই মামলার হিয়ারিং নেবে না। তাহলে কিভাবে মামলার হিয়ারিং হবে? আমরা যেমন দেখেছি আমাদের এখানে মান্থলি লিস্টে পড়ে যায়, ওই রকম একটা লিস্ট রান করবে মামলাটা, যেখান থেকে হিয়ারিং হওয়ার সম্ভাবনা খুব কম। আবার আপনাকে যদি আর্জেন্সি বেস থাকে আবার আপনাকে পুনরায় মেনশন করাতে হবে। এই হলো টোটাল বিষয়। এবার আপনারা দেখছেন যে একটা শুধুমাত্র ডায়েরি নাম্বার, জাস্ট আমি একটা প্রাইমারি সেকশনে গিয়ে আমার ফাইলটাকে সাবমিট করলাম আর তার ভিত্তিতে আমাকে একটা ডায়েরি নাম্বার দেওয়া হলো। সেই নাম্বারটা নিয়ে এসেই আপনারা দেখেছেন কয়েকদিন যাবত রীতি রকম ভাবে এটা নিয়ে মার্কেটিং হচ্ছে। এইটাই বিজনেস। আমি বারবার এই জায়গাটা বলার আপনাদেরকে চেষ্টা করি, এটা হলো ব্যবসা। যতটা না চাকরি প্রার্থীদের বেনিফিট নিয়ে আলোচনা হবে, তার থেকেও আলোচনা হবে বেশি কোথায় ব্যবসাটা করা যাবে। আসার পরে সঙ্গে সঙ্গে একটা মিডিয়ার মাধ্যমে একটা হই হই রই রই অ্যাড হয়ে গেল প্রাইমারিলি। তারপরে এবার আসুন, আমি ফার্স্ট টাইম মামলা রেজিস্টার করেছি,
আমরা লড়াইটা লড়ছি। এইটা হলো মানে সত্যি কথা বলতে অ্যাকচুয়াল প্রকৃত অর্থে আমি সত্য কথা বলতে বরাবর পছন্দ করি। এইটাকে চাকরি প্রার্থীদেরকে মুরগি বানানো বা চাকরি প্রার্থীদেরকে একটা সোজা ভাষায় মানে আমি আর কিছু বলতে পারলাম না, মানে সাধারণ মানুষের সাধারণ চাকরি প্রার্থীদের পরিশ্রমের পয়সা কিভাবে আত্মসাৎ করতে হয় তার একটা রণকৌশল বলতে পারি আমরা। তো এই এখনো পর্যন্ত মামলাটা শুধুমাত্র ডায়েরি সেকশনে হয়ে এসএলপি পেন্ডিং আছে, অর্থাৎ পরের যে অ্যাকসেপ্ট এবং রিজেক্ট সেকশন আছে এসএলপির সেইখানে এখনো পর্যন্ত যায়নি। এবার আপনাদেরকে একটা ইন্টারেস্টিং কথা বলে রাখি, এইখানে আমি মামলাটা ডায়েরি নাম্বার পেয়ে গেলাম, আমি মার্কেটিং শুরু করলাম, অ্যাকসেপ্ট আর রিজেক্ট সেকশনে আমি এসএলপি নাম্বারের জন্য ওটাকে আমি সেন্ড করলাম না, হোল্ড করে রাখলাম। তার মানে কি আমি এই ইন দ্য মিড টাইম আমি মার্কেটিং এ নামলাম। তো আমার বলার উদ্দেশ্য যে যারা এখনো পর্যন্ত চাকরি প্রার্থী যোগ্য চাকরি প্রার্থী প্যানেলে আছেন কিন্তু আতঙ্কিত হচ্ছেন যে দাদা আবার মামলার জটে আটকালো, আবার কি হলো, আমি মনে করি যে সুপ্রিম কোর্টে এখনো পর্যন্ত যারা মামলা করার জন্য যাচ্ছেন তারা খুব বেশি বেনিফিট এখান থেকে পাবে না। একটা বারবার কথা বলে থাকি আপনাদেরকে, আমি আবারও বলছি, মূলত এখানে তিনটে অভিযোগ। নাম্বার 1 রিজার্ভেশন, যেটাকে পুরোপুরি ডিভিশন বেঞ্চ ক্যান্সেল করেছে, এবং এর আগে আপনারা এলাহাবাদের একটা হাইকোর্টের রায়, তারপরে সুপ্রিম কোর্টের অবজারভেশন সংক্রান্ত আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে পরিষ্কার করেছিলাম যে রিজার্ভেশন রুলস যেটা স্কুল সার্ভিস কমিশন করেছে সেটা এখনো পর্যন্ত ঠিক। পরবর্তী আসি ভ্যাকেন্সি ইস্যু করলে গভর্নমেন্টকে ডাইরেক্ট এই মামলায় পার্টি করতে হবে, এবং তার উপর ভিত্তি করে বিচারপতিরা যদি মনে করেন 2016 সালের পর আজও পর্যন্ত কত ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সিটা সুপ্রিম কোর্ট হোক বা যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্ট সেইটাকে নিয়ে বা চেয়ে নিয়ে সেই বিষয় সংক্রান্ত ক্ল্যারিফিকেশন নিয়ে ফিনান্সকে প্রেসার ক্রিয়েট করে যদি কোনো কিছু করা যায় সেটা আলাদা বিষয়, কিন্তু এটা শুধুমাত্র এখন চাকরি প্রার্থীদের সামনে মানে এটা মানে আর ভাষা আমার আসছে না, একটা বিষয়কে সামনে রেখে মানুষকে বারবার পুনরাবৃত্তি করা। আর যেহেতু স্কুল সার্ভিস কমিশন থেকে অন্যান্য রিক্রুটমেন্ট বন্ধ, তাই চাকরি প্রার্থীরা মনে করছেন হয়তো এটাই আমার শেষ সুযোগ বা এটা দিয়েই হয়তো আমাকে ঢুকতে হবে। ব্যাপারটা তা নয়, আরো ভালো করে বিষয়গুলো নিয়ে খোঁজ নিয়ে দেখতে পারে। এই একটা বিষয়। তৃতীয় যে বিষয়টা হচ্ছে সেটা হলো ওএমআর ইস্যু। এই ওএমআর রিলেটেড ইস্যু নিয়ে আমি বারবার বলেছি, আবারও বলছি, ওএমআর রিলেটেড ইস্যু নিয়ে প্রথম দুটো এফিডেভিট নিয়ে হয়তো ব্রিফ করা হয়েছে আমি যতটুকু জানি, তার উপর ভিত্তি করেই হয়তো প্রাইমারি আর্গুমেন্ট করে ওটা স্টে চাওয়া হবে, যদিও স্টে পড়ার সম্ভাবনা নেই। স্টে চাওয়া হবে কিন্তু সেই চাকরি প্রার্থীদেরকে নিয়ে কয়েকদিন আগে যে চাকরি প্রার্থীদেরকে আপনি বললেন যে রিঅ্যাসেসমেন্ট বৈধ অবৈধ এদেরকে নেওয়া হোক, আবার তাদেরকে নেওয়া নিয়েই আপনার দুটো এফিডেভিটকে নিয়ে আবার ব্রিফ রেডি করা, এই কৌশলটা আমার অন্তত জানা নেই। যারা এখনো পর্যন্ত এই মামলা নিয়ে রেজিস্টার করেছি, দিল্লি গেছি, দিল্লি করছি, এসব করছেন, তারা ভালো জানেন। অর্থাৎ একটা কথা বলে যে গাছেরও খেতে হবে গুড়ারও খেতে হবে, মানে কুড়িয়েও খেতে হবে। তো যখন এই চাকরি প্রার্থীদেরকে ইনক্লুড করতে হবে রিঅ্যাসেসমেন্ট বৈধ নয়, তখন তাদের কাছে আবার একটা আর্নিং হয়ে গেল, এবার তাদেরকে দেখিয়ে সাধারণ চাকরি প্রার্থীদের কাছে আবার আর্নিং। তো এই জায়গাগুলা একদম আপামর চাকরি প্রার্থীদেরকে বলবো বোঝার চেষ্টা করবেন। আপনি আপনার অধিকারের স্বার্থে সুপ্রিম কোর্ট কেন ইন্টারন্যাশনাল কোর্টেও যেতে পারেন, যদিও ইন্টারন্যাশনাল কোর্ট নেই বা এইরকম কোনো মামলা হয় না। তা সত্ত্বেও আপনাদেরকে একবার সচেতন করিয়ে দিচ্ছি আরো একবার। তো এই হলো টোটাল স্ট্যাটাস। সুতরাং ওই উদ্বিগ্ন হওয়ার, যোগ্য চাকরি প্রার্থীদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই যে সুপ্রিম কোর্টে মামলা হয়ে গেছে, এবার মনে হয় আইনি জটে আমরা আটকালাম। কিন্তু কেন আটকে আছি এবং তার পরিপ্রেক্ষিতে কি করা উচিত আমি এর পরের ভিডিওতে ক্লিয়ার করব। আজকেই একটু পরে ভিডিও আপলোড করব, ওই ভিডিও লিঙ্কটাও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন।
যে কেন স্কুল সার্ভিস কমিশন আটকে রেখেছে নিয়োগ প্রক্রিয়াটাকে, সেটা আমি ডিটেলস বলবো, এবং কি করতে চাইছে স্কুল সার্ভিস কমিশন সেটাও ডিটেলস বলবো, এবং কি করা উচিত বলে আমার মনে হয় সেটাও আমি বলার চেষ্টা করব। সঙ্গে থাকুন, পরের ভিডিওতে থাকুন।